ওয়েলকাম টু ইনফোপিডিয়া। ইনফোপিডিয়াতে সকলকে স্বাগত জানাই। আপকামিং বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখে আমরা এই ভিডিওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো অলরেডি বিভিন্ন এক্সামে এসেছে। আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি? ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি? অপশান রয়েছে বেথুন কলেজ, বিদ্যাসাগর কলেজ, হিন্দু কলেজ, উপরের সবকটি। তো মনে রাখবে ভারতের প্রথম মহিলা কলেজ হচ্ছে বেথুন কলেজ। অপশান এ অ্যান্সার হবে বেথুন কলেজ। এর সঙ্গে সঙ্গে রাখবে 1849 সালে বেথুন স্কুল নামে প্রথম চালু হয়েছিল। পরবর্তীকালে 1879 সালে এটি কলেজের মর্যাদা পায়। তো এটা কলকাতায় অবস্থিত। এটি ভারতের সবচেয়ে পুরনো মহিলা কলেজ, ভারতের প্রথম মহিলা কলেজ। নেক্সট প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট, এটা পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তো মনে রাখবে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। অপশন বি অ্যান্সার হবে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিল। ইমেনলি 1924-25 সাল নাগাদ প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছিল। এবং এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই চিত্তরঞ্জন দাসকে সাহায্য করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোসকে কার্যনির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ করা হয়েছিল এই কলকাতা কর্পোরেশনের। নেক্সট প্রশ্ন, ভারতে রেপো রেট কে ঘোষণা করে? ভারতে রেপো রেট কে ঘোষণা করে? তো আগে জানতে হবে রেপো রেট কি। রেপো রেট হচ্ছে যে রেটে সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে লোন দেয়। মানে আমাদের দেশের প্রধান ব্যাংক হচ্ছে আরবিআই। তো যে রেটে আরবিআই কমার্শিয়াল ব্যাংকগুলোকে, মানে এসবিআই, তারপর ইউবিআই, যেসব ব্যাংকগুলো রয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এগুলোকে যে লোন দেয়, অর্থাৎ যে রেটে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে লোন দেয় বা ধার দেয়, সেটাকেই বলা হচ্ছে রেপো রেট, যে রেটে দেয়। আর এর উল্টো একটা হয়, সেটাকে বলে রিভার্স রেপো। তো রিভার্স রেপোতে কি হয় না, কমার্শিয়াল ব্যাংকগুলো যখন আরবিআইকে টাকা দেয় তখন যে পরিমাণ ইন্টারেস্ট পায় সেটা হচ্ছে রিভার্স রেপোর মধ্যে পড়ে। সহজ কনসেপ্ট, এটা সহজভাবে বললাম। তো মনে রাখবে এই রেপো রেট নির্ধারণ করে কিন্তু আরবিআই নিজে। অপশন সি আনসার হবে, আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই রিভার্স রেপো আর রেপো এই দুটো রেটই নির্ধারণ করে। নেক্সট প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর নামে কে পরিচিত? দক্ষিণী বিদ্যাসাগর নামে কে পরিচিত? আগে কোনো একটা সেটাই প্রশ্নটা দিয়েছিলাম। তো দক্ষিণী বিদ্যাসাগর নামে পরিচিত হচ্ছে বিশালিঙ্গম পান্তুলু। বিশালিঙ্গম পান্তুলু হচ্ছে দক্ষিণী বিদ্যাসাগর নামে পরিচিত। এর পাশাপাশি যে রাখবে এই বিশালিঙ্গম পান্তুলুকে বলা হয় ফাদার অফ তেলেগু রেনেসাঁস। ফাদার অফ তেলেগু রেনেসাঁস, এটাও কিন্তু যে রাখবে, পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিল? খুব ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএসও এই প্রশ্ন আসে। ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, যে কোনো পরীক্ষাতে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো মনে রাখবে ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন। এই পত্রিকাটা 1919 থেকে 1931 সাল পর্যন্ত প্রকাশ করা হয়েছিল এবং এই পত্রিকাতে গান্ধীজির যে সত্যাগ্রহ এবং নন ভায়োলেন্সের যে কনসেপ্ট সেগুলোকে প্রকাশ করা হতো। নেক্সট প্রশ্ন, টেবিল ল্যান্ড বলা হয় কোন ভূমিরূপকে? টেবিল ল্যান্ড বলা হয় কোন ভূমিরূপকে? এটা অনেক ছোটবেলায় এটা তোমরা পড়েছো। তো টেবিল ল্যান্ড বলা হয় হচ্ছে মালভূমিকে। মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। নেক্সট প্রশ্ন, চিপকো আন্দোলন কোথায় শুরু হয়? চিপকো আন্দোলন কোথায় শুরু হয়? খুব ইম্পর্টেন্ট, বহু পরীক্ষাতে প্রশ্ন আসে। তো মনে রাখবে চিপকো আন্দোলন শুরু হয়েছিল হচ্ছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে চিপকো আন্দোলন শুরু হয়েছিল। আরেকটা আছে সাইলেন্ট ভ্যালি। তো সাইলেন্ট ভ্যালি কিন্তু কেরালাতে হবে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন বললে কেরালা, আর উত্তরাখণ্ডে চিপকো আন্দোলন। এগুলো পরিবেশকে কেন্দ্র করে আন্দোলন, পরিবেশ আন্দোলন বলতে পারি এগুলোকে। তো এর সঙ্গে সঙ্গে রাখবে এই যে চিপকো আন্দোলন, এই চিপকো আন্দোলন হয়েছিল 1973 সালে। 1973 সালে তখন অ্যাকচুয়ালি উত্তরাখণ্ড ছিল না, তখন ছিল উত্তরপ্রদেশ। তো সেই তখনকার উত্তরপ্রদেশে এই চিপকো আন্দোলন হয়েছিল। এর সঙ্গে সঙ্গে রাখবে এই আন্দোলনের দুজন গুরুত্বপূর্ণ নেতা হচ্ছে সুন্দরলাল বহুগুণা এবং চাঁদি প্রসাদ ভাট। সুন্দরলাল বহুগুণা এবং চাঁদি প্রসাদ ভাট হচ্ছে এই চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার জন্য। নেক্সট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক কে? ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক কে? মহিলা বিচারক বলো বা মহিলা বিচারপতি বলো, একই বিষয়। তো প্রথম মহিলা বিচারপতি হচ্ছে ফতিমা বিবি। অপশন সি আনসার হবে, ফতিমা বিবি ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। তো মনে রাখবে এই যে ফতিমা বিবি, ইনি 1989 সালে প্রথম মহিলা বিচারক হিসাবে সুপ্রিম কোর্টে নিযুক্ত হয়েছিলেন। ফতিমা বিবি 1989 সালে। নেক্সট প্রশ্ন, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? অপশন রয়েছে থার্মোমিটার,
হাইগ্রোমিটার, ব্যারোমিটার, হাইড্রোমিটার, থার্মোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার, হাইড্রোমিটার। তো মনে রাখবে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। অপশন বি অ্যান্সার হবে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, রক্তচাপ মাপতে আমরা কি ব্যবহার করি, মানে রক্তচাপ মাপতে আমরা কোন যন্ত্র ব্যবহার করি? তো মনে রাখবে রক্তচাপ মাপতে আমরা ব্যবহার করি হচ্ছে স্পিগমো ম্যামোমিটার। স্পিগমো ম্যানোমিটার। তো মনে রাখবে রক্তচাপ মাপতে আমরা স্পিগমো ম্যানোমিটার ব্যবহার করি। অপশন বি অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন, জিরোপ্যাথালমিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? জিরোপ্যাথালমিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? তো মনে রাখবে এই জিরোপ্যাথালমিয়া রোগ হলে তুমি যতই কাঁদো চোখে থেকে জল আসবে না, এমন একটা রোগ। তো এই জিরোপ্যাথালমিয়া রোগ হয়ে থাকে হচ্ছে অপশন এ ভিটামিন এর অভাবে। ভিটামিন এর অভাবে জিরোপ্যাথালমিয়া রোগ হয়ে থাকে। এর সঙ্গে সঙ্গে যে রাখবে বিভিন্ন যে ভিটামিন রয়েছে তাদের বিজ্ঞানসম্মত নাম। ভিটামিন এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রেটিনল। ভিটামিন সির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ইর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টোকোফেরল। ভিটামিন কে এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফিলোকুইনিয়ন। আর ভিটামিন বির অনেকগুলো নাম আছে, তো বি বলছি না, বি অনেকগুলো নাম আছে, B1, B2, B3 এগুলো সব আলাদা নাম আছে, আমি বলছি না। তাহলে কি কি জানবে? ভিটামিন এ রেটিনল, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন ই টোকোফেরল, ভিটামিন কে ফিলোকুইনিয়ন। এই কটা নাম মনে রাখো। ভিটামিন বি পরে কোনো একটা ভিডিওতে বলে দেবো। ভিটামিন বি অনেকগুলো হয়, অ্যাকচুয়ালি বি কমপ্লেক্স, তো তাই B1, B2, B3 অনেক নাম আছে, বিজ্ঞানসম্মত নাম। নেক্সট প্রশ্ন, অশোকের শিলালিপিগুলি পাঠোদ্ধার করেন কে? অশোকের শিলালিপিগুলি কে পাঠোদ্ধার করেন? অপশন রয়েছে জেমস পিন্টিনোন, উইলিয়াম জোন্স, উইলিয়াম হজ, জেমস প্রিন্সেপ। খুবই সহজ প্রশ্ন। তো অশোকের শিলালিপিগুলি পাঠোদ্ধার করেছিল জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপিগুলি পাঠোদ্ধার করেছিল। অ্যাকচুয়ালি 1837 সালে প্রথম পাঠোদ্ধার করেছিল। 1837 সালে জেমস প্রিন্সেপ প্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিল। নেক্সট প্রশ্ন, কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? এখানে ডয় শূন্য হবে পাড়ে বাড়ানো, তো পাড়ের স্পেলিংটা একটু ভুল আছে, তো মনে রাখবে এখানে অপশনগুলো খুবই বাজে, অপশনগুলো ভুল আছে, ঠক্কর কমিশন, মন্ডল কমিশন সব দিয়েছে, তো অপশন ভুল হবে। অপশন সবকটাই ভুল, শুধুমাত্র অপশন সিটা অ্যান্সার হবে প্লাটিপাস, এটাই ঠিক আছে। অপশন সি ঠিক আছে, প্লাটিপাস। প্লাটিপাস অ্যান্সার হবে, বাকিগুলো কোনো একটা অন্য প্রশ্নের অপশন চলে এসছে এখানে। তো স্তন্যপায়ী প্রাণী প্লাটিপাস, ইনি স্তন্যপায়ী প্রাণী প্লাটিপাস ডিম পাড়ে। তো মেনলি স্তন্যপায়ী প্রাণীর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এরা মাতৃগর্ভে ভ্রূণ ধারণ করে এবং নির্দিষ্ট সময় পর সরাসরি সন্তান প্রসব করে। কিন্তু কিছু কিছু স্তন্যপায়ী প্রাণী আছে যার মধ্যে এই প্লাটিপাস পড়বে, যারা সরীসৃপ বা পাখির মতো ডিম পাড়ে, তারপরে ডিম ফুটে বাচ্চা হয়। এটাই হচ্ছে মেন বিষয়। মেনলি স্তন্যপায়ী প্রাণীরা সন্তান জন্ম দেয়, বাচ্চা জন্ম দেয়। মেনলি স্তন্যপায়ী প্রাণীরা বাচ্চা জন্ম দেয়, কিন্তু কিছু কিছু স্তন্যপায়ী প্রাণী আছে তার মধ্যে প্লাটিপাস পড়বে। সেই প্লাটিপাস সরীসৃপ এবং পাখির মতো ডিম দেয়, তারপর ডিম ফুটে বাচ্চা হয়। নেক্সট প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহের নাম কি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহের নাম কি? অপশন রয়েছে ধূপগড়, গুরুশিখর, সান্দাকফু, স্যাডেল পিক। তোমরা ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ। পরীক্ষায় যদি বলে সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি, তখন হবে ধূপগড়। আর যদি বলে যে গুরুশিখর কোন পর্বতের সর্বোচ্চ সিংহ, তখন অ্যান্সার হবে আরাবল্লী পর্বত। গুরুশিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত, সিংহলীলা শৈলশিলার উপরে অবস্থিত। আর স্যাডেল পিক হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ। স্যাডেল পিক অ্যান্সার হবে অপশন ডি, স্যাডেল পিক আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ। এগুলো কিন্তু মাথায় রাখবে, পরীক্ষাতে ঘুরে ফিরে প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নরের নাম কি? এটা দেখবে প্রথম ভারতীয় জানতে চাইছে। রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নরের নাম কি? মনে রাখবে রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর হচ্ছে সিডি দেশমুখ। অপশন বি অ্যান্সার হবে, সিডি দেশমুখ হচ্ছে রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর। এর সঙ্গে সঙ্গে রাখবে 1934 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ভারতীয় রিজার্ভ ব্যাংক তৈরি হয়েছিল এবং এই রিজার্ভ ব্যাংক গঠনের পরামর্শ দিয়েছিল হিল্টন ইয়ং কমিশন। হিল্টন ইয়ং কমিশনের রিপোর্ট অনুযায়ী এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করা হয়েছিল। এই সমস্যা যে লাগবে সেটা হলো রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর যদি বলে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে অসবর্ন স্মিথ। অসবর্ন স্মিথ হচ্ছে রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর, কিন্তু ভারতীয় গভর্নর বললে অ্যান্সার হবে সিডি দেশমুখ। এগুলো যে রাখবে, বহু পরীক্ষাতে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসে এখান থেকে। এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড হয়েছিল বা জাতীয়করণ হয়েছিল 1949 সালে, এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে।
নেক্সট প্রশ্ন, কোন ধাতুর প্রভাবে মিনামাটা রোগ হয়? কোন ধাতুর প্রভাবে মিনামাটা রোগ হয়? খুবই সহজ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসে। তো মনে রাখবে পারদের প্রভাবে মিনামাটা রোগ হয়। অপশন ডি আনসার হবে, পারদের প্রভাবে। এর সঙ্গে সঙ্গে রাখবে ক্যাডমিয়ামের প্রভাবে হচ্ছে ইথাই ইথাই রোগ হয়। ক্যাডমিয়াম যেটা অপশন সিতে রয়েছে তার প্রভাবে ইথাই ইথাই রোগ হয়। আর আর্সেনিকের প্রভাবে ব্ল্যাক ফুট ডিজিজ হয়। আর্সেনিকের প্রভাবে ব্ল্যাক ফুট ডিজিজ, ক্যাডমিয়ামের প্রভাবে ইটাই ইটাই, আর পারদের প্রভাবে মিনামাটা রোগ হয়ে থাকে। এগুলো জানবে, বিভিন্ন পরীক্ষাতে ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, চেকমেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? চেকমেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তুমি রাখবে, আশা করি এটা অনেকেই জানো, এই চেকমেট শব্দটা হচ্ছে দাবা খেলার সাথে যুক্ত। অপশন বি আনসার হবে, দাবা খেলা। এর সঙ্গে সঙ্গে রাখবে গ্যাম্বিট, গ্র্যান্ড মাস্টার, নাইট, কিং, এই শব্দগুলো কিন্তু দাবা খেলার সঙ্গে যুক্ত। গ্যাম্বিট, গ্র্যান্ড মাস্টার, কিং, নাইট, তার সঙ্গে সঙ্গে চেকমেট, এই শব্দগুলো সবই দাবা খেলার সঙ্গে সংযুক্ত। দাবা বা চেস, চেস খেলার সঙ্গে সংযুক্ত। নেক্সট প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্ম থেকে বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসে, তো এখানে জানতে চাইছে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন। তো মনে রাখবে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিল হচ্ছে ঋষভনাথ। অপশন বি আনসার হবে, ঋষভনাথ। কিন্তু পরীক্ষাতে যদি অপশনে ঋষভদেব বা আদিদেব বা আদিনাথ এইসব অপশন থাকে তাহলেও কিন্তু অ্যান্সার হবে আদিদেব, আদিনাথ, ঋষভদেব, ঋষভনাথ, এই চারটের যে কোনো অপশন থাকলে কিন্তু জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর সেটাই হবে। বিভিন্ন নামে বলা হয়। তো মনে রাখবে জৈন ধর্মের টোটাল 24 জন তীর্থঙ্কর আছে বলে মনে করা হয়, এবং শেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। অপশন এতে রয়েছে মহাবীর, ইনি হচ্ছে শেষ তীর্থঙ্কর। এবং এনার আগে 23তম তীর্থঙ্কর ছিল হচ্ছে পার্শ্বনাথ বা পরেশনাথ। পার্শ্বনাথ বা পরেশনাথ হচ্ছে 23তম তীর্থঙ্কর, এবং শেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। আর প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভনাথ বা ঋষভদেব বা আদিনাথ। আরেকটা প্রশ্ন যেটা ঘুরিয়ে ফিরে আসে বিভিন্ন পরীক্ষাতে, একটু কমপ্লিকেটেড, সবাই অ্যান্সার দিতে পারবে না, সেটা হলো যে জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিল? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিল? তো মনে রাখবে জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর হচ্ছে 19 নম্বর তীর্থঙ্কর, যার নাম হচ্ছে মালিনাথ। মালিনাথ হচ্ছে জৈন ধর্মের একমাত্র তীর্থঙ্কর, যিনি জৈন ধর্মের 19 নম্বর তীর্থঙ্কর বলে মনে করা হয়। তো এই বিষয়গুলো জানলে পরীক্ষাতে সহজেই তোমরা অ্যান্সার দিতে পারবে এবং কমন পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? তো আশা করি তোমরা জানো বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি। অপশন সি আনসার হবে নাইট্রোজেন। তো বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.08%। 78.08% হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ। অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.95%। আর্গনের পরিমাণ হচ্ছে 0.93%। আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.003%। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, তোমরা জেনে রাখবে। নেক্সট প্রশ্ন, 1876 খ্রিস্টাব্দে ভারত সভা কে গঠন করে? 1876 খ্রিস্টাব্দে ভারত সভা কে গঠন করে? তো মনে রাখবে ভারত সভা গঠন করেছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সালটাও মনে রাখতে হবে, 1876 সালে গঠন করা হয়েছিল, গঠন করেছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে এ নেশন ইন মেকিং। এ নেশন ইন মেকিং, এই গ্রন্থটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। এর পাশাপাশি যে রাখবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয় মুকুটহীন রাজা। মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। নেক্সট প্রশ্ন, আন্তানানারিভো কোন রাষ্ট্রের রাজধানী? আন্তানানারিভো কোন রাষ্ট্রের রাজধানী? তো মনে রাখবে এই আন্তানানারিভো হচ্ছে মাদাগাস্কার রাষ্ট্রের রাজধানী। মাদাগাস্কার রাষ্ট্রের রাজধানী। তো মনে রাখবে মাদাগাস্কার হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। মাদাগাস্কার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। এই দ্বীপ রাষ্ট্রের রাজধানী হচ্ছে আন্তানানারিভো। এর পাশাপাশি যে রাখবে যেটা, এই মাদাগাস্কারের মুদ্রা হচ্ছে অ্যারিয়ারি, ARIARY, অ্যারিয়ারি। অ্যারিয়ারি হচ্ছে মাদাগাস্কারের মুদ্রা। তাহলে ক্যাপিটাল এবং কারেন্সি একসাথেই জানতে হবে। মাদাগাস্কারের ক্যাপিটাল হচ্ছে আন্তানানারিভো আর কারেন্সি হচ্ছে অ্যারিয়ারি, ARIARY, অ্যারিয়ারি। এর সঙ্গে সঙ্গে দেখো অপশন বিতে কানাডা রয়েছে। এই কানাডার রাজধানী হচ্ছে ওটাওয়া, OTTAWA, ওটাওয়া। ওটাওয়া হচ্ছে কানাডার রাজধানী। আর সাইপ্রাসের রাজধানী হচ্ছে নিকোসিয়া। সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া। এই বিষয়গুলো জানতে হবে, পরীক্ষায় ঘুরে ফিরে প্রশ্ন আসে। পরীক্ষায় কোথা থেকে কোন রাষ্ট্রের কারেন্সি বা কোন রাষ্ট্রের ক্যাপিটাল দিয়ে দেবে এটা কেউ জানে না, তবে এগুলো মেনলি পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন, টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা বহুবার এসেছে যে টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম। তো মনে রাখবে টেকচাঁদ ঠাকুর হচ্ছে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। যারা রেগুলার পড়ে না তারা কিন্তু অ্যান্সার হয় অবনীন্দ্রনাথ ঠাকুর দেবে অথবা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে দেবে, যারা রেগুলার পড়ে না। প্যারীচাঁদের সঙ্গে টেকচাঁদের মিল আছে নামটার, প্যারীচাঁদ টেকচাঁদ, তাহলেই হবে, অ্যান্সার দিতে পারবে। নেক্সট প্রশ্ন, কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিল? কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিল? তো মনে রাখবে মুঘল সম্রাটরা
মনে রাখবে মুঘল সম্রাটরা দুটো শিখ গুরুকে মেনলি হত্যা করেছিল, একজন হচ্ছে গুরু তেগ বাহাদুর আর একজন হচ্ছে গুরু অর্জুন দেব। তো এই গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল ঔরঙ্গজেব, অ্যান্সার হবে এ, অপশন এ, গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল ঔরঙ্গজেব। আর গুরু অর্জুন দেবকে হত্যা করেছিল জাহাঙ্গীর, অ্যাকচুয়ালি অন্য লোককে দিয়ে করিয়েছিল, নিজেরা তো হত্যা করেনি, অন্য লোককে দিয়ে হত্যা করিয়েছিল। তো এই যে গুরু তেগ বাহাদুর যাকে হত্যা করেছিল ঔরঙ্গজেব, ইনি হচ্ছে নবম শিখ গুরু। শিখ ধর্মের টোটাল 10জন শিখ গুরু রয়েছে, নবম শিখ গুরু হচ্ছে তেগ বাহাদুর, গুরু তেগ বাহাদুর। আর দশম শিখ গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিং হচ্ছে দশম শিখ গুরু। পরে আমি একটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো এই শিখ গুরুদের সম্পর্কে, সেখান থেকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? তো অ্যান্সার হবে বাসুদেব বলবন্ত ফাড়কে। বাসুদেব বলবন্ত ফাড়কে হচ্ছে ভারতের বিপ্লববাদের জনক। ছোটখাটো স্পেলিং মিস্টেক আছে, যেমন ফাড়কে বারণ ফয়াকার ডয় শূন্য র কয়কার হয় ফাড়কে, তো এখানে ফয়াকার দ কয়কার আছে ফাতকে। যাই হোক, কোনো সমস্যা নেই। বাসুদেব বলবন্ত ফাড়কে হচ্ছে ভারতের বিপ্লববাদের জনক, দিয়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, এটা আজকে শেষ প্রশ্ন। ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো মনে রাখবে, ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিল হচ্ছে পুলিন দাস, অপশন এ অ্যান্সার হবে। পুলিন দাস ঢাকা অনুশীলন সমিতি গঠন করেছিল। এটা অ্যাকচুয়ালি যে অনুশীলন সমিতি গঠন হয়েছিল তার একটা শাখা, যেটা ঢাকাতে তৈরি হয়েছিল। তো এই ঢাকা অনুশীলন সমিতি গঠন করেছিল বা প্রতিষ্ঠা করেছিল পুলিন দাস 1905 সালে এই যে অনুশীলন সমিতিটা গঠন করা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।